আজকে ব্যাকরণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, উপমান, উপমিত ও রূপক কর্মধারের সমাস চেনার সহজ উপায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই উপমান, উপমিত ও রূপক কর্মধারয় সমাস চেনার জন্য আমাদের কি কি বিষয়ের উপর নজর রাখা দরকার। দেখো, আমি 4টি পয়েন্ট করেছি, 4টি পয়েন্ট করে সেই বিশেষ বিষয়গুলোকে আমি তুলে ধরেছি। যাকে তুলনা করা হচ্ছে উপমেয়, যার সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান। 3 নম্বর দেখো, যে গুণ বা ধর্মকে আশ্রয় করে তুলনা করা হয় তাকে বলা হয় সাধারণ ধর্ম। 4 নম্বর, যে শব্দগুলি উপমান ও উপমেয়ের তুলনাকে স্বতঃস্ফূর্ত করে তোলে সেটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ। ঠিক আছে? এই 4টে পয়েন্ট বা এই 4টে বিষয়ের উপর আমাদের নজর দিতে হবে, তবে কি আমরা এই সমাসটা করতে পারবো। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছি, সেটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি বলতে চেয়েছি। উদাহরণ দেখো, কাজলের মতো কালো চোখ। কাজলের মতো কালো চোখ। চোখকে কার সাথে তুলনা করেছি? কাজলের সাথে। ঠিক আছে? তাহলে যাকে তুলনা করছি সে হচ্ছে দেখো উপমেয়, যার সঙ্গে কাজলের সঙ্গে এটা হচ্ছে উপমান। আচ্ছা, কি গুণ বা ধর্মকে আশ্রয় করে আমরা তুলনা করছি? কালো। দেখতে পাচ্ছ? এটাকে বলা হচ্ছে সাধারণ ধর্ম। আর এই যে উপমান এবং উপমেয়ের মধ্যে যে তুলনাকে স্বতঃস্ফূর্ত করে তোলে যেটা, সেটা সাদৃশ্যবাচক শব্দ। কোনটাই? মত। আর কি কি সাদৃশ্যবাচক শব্দ হতে পারে? ন্যায়, এগুলো হতে পারে সাদৃশ্যবাচক শব্দ। ঠিক আছে? এবারে আমরা বলবো যে উপমান কর্মধারের সমাস এবং উপমিত কর্মধারের সমাস সম্পর্কে। সেখানে কি, যে তাহলে উপমান কর্মধারের সমাস কাকে বলা হয়? যে কর্মধারয় সমাসে উপমানবাচক পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। দেখো, তুষারের ন্যায় ধবল, তুষার ধবল। তুষার ধবল মানে তুষারের মতো, ধবল মানে হচ্ছে সাদা। তুষারের ন্যায় বা মতো, তুষারের মতো সাদা কি? যাকে তুলনা করা হয়েছে সে কিন্তু এখানে নেই। তো উপমান কর্মধারয় সমাসে তাহলে কে থাকছে? যার সঙ্গে তুষারের সঙ্গে তুলনা করা হচ্ছে উপমানবাচক পদ থাকছে, সাদৃশ্যবাচক পদ থাকছে, আর সাধারণ গুণ, যে গুণটা দিয়ে আমরা বোঝাবো সেই গুণটা কিন্তু থাকছে। কিন্তু যাকে তুলনা করা হচ্ছে সে নেই, তার মানে উপমেয় নেই। এই হচ্ছে উপমান কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য। ঠিক একইভাবে উপমিত কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য কি? দেখো, চরণ কমলের ন্যায় চরণ কমল। এক্ষেত্রে কি করা হয়েছে? এই যে চরণ কমল, চরণকে কমলের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে যাকে তুলনা করা হচ্ছে, কাকে? চরণকে, উপমেয় সেটা আছে। যার সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান সে আছে। যে এই যে সাদৃশ্যবাচক শব্দ ন্যায় সেটা আছে, কিন্তু কি নেই? যে বিষয়টাকে নিয়ে, যে গুণ বা ধর্মকে নিয়ে যে আমরা তুলনা করব সেটা নেই। মানে চরণ কমলের ন্যায় কি সুন্দর, না কি যে বিষয়টাকে নিয়ে তুলনা করব সেটা কিন্তু নেই। তাহলে উপমিত কর্মধারয় সমাসের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি? যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস, যেখানে সাধারণ ধর্ম উজ্জ থাকে, মানে সাধারণ ধর্মটা এখানে থাকে না। বোঝা গেছে? এরপরে চলে যাচ্ছি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট। যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। অভেদ মানে, দেখো উদাহরণটা, মন রূপ মাঝি মন মাঝি, প্রাণ রূপ পাখি প্রাণ পাখি। এই যে উদাহরণটা দেখছো, এতক্ষণ আমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাস করতে গিয়ে কি পেলাম? যার সাথে তুলনা করা হচ্ছে, তার মানে উপমেয়কে উপমানের সাথে তুলনা করে, কারণ উপমেয়বাচক পদ এবং উপমানবাচক পদ থাকছে এবং দুটোকে আমরা আলাদা করে দেখতেও পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা এই দুটোকে কিন্তু আলাদা করতে পারি না, মানে পারছি না। অভেদ মানে এখানে এদের মধ্যে কোনো পার্থক্য আমরা বের করতে পারি না। যখন দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, প্রাণ পাখি, প্রাণ রূপ পাখির ব্যাসবাক্যটা হচ্ছে এইভাবেই, প্রাণ রূপ পাখি। এটা কিন্তু উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের মতো করে কিন্তু আসবে না। ঠিক আছে? রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কি আসছে? রূপ শব্দটি আসছে, ব্যবহার করা হয়। একমাত্র এই সমাসের ক্ষেত্রে, রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্যে রূপ কথাটি প্রয়োগ করা হয়। দেখো, প্রাণ রূপ পাখি মন রূপ মাঝি। হ্যাঁ, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে
এই যে উপমান এবং উপমেয়ের মধ্যে যে আমি অভেদ কল্পনার কথা বলছি বারবার, সেটা কি? ধরো প্রাণ পাখি, দেখো প্রাণ জীবের শরীর থেকে যেমন বেরিয়ে যায় নিমেষের মধ্যে, মানুষ বুঝতে পারে না বা কেউ বুঝতে পারে না কখন বেরিয়ে যাবে প্রাণটি। তো ঠিক সেইভাবে পাখি কখন উড়ে চলে যাবে সেটাও কিন্তু কেউ বুঝতে পারে না। আর সেই হিসেবেই প্রাণ পাখি বলা হয়, মানে বলি আমরা। তো এখানে দেখো, প্রাণকে পাখির সাথে তুলনা করব নাকি পাখিকে প্রাণের সাথে তুলনা করব, এই পার্থক্যটা বোঝা যায় না। মানে কাকে আমরা উপমেয়র জায়গায় রাখবো আর কাকে উপমানের জায়গায় রাখবো, এই পার্থক্যটা কিন্তু পরিষ্কার হয় না। যে কারণে বলা হয় উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয়, দুটোকে বোঝা যায় না কোনটা উপমেয়বাচক পদ কোনটা উপমানবাচক পদ, প্রত্যেককেই মনে হয় যে কোনো জায়গায় রাখা যেতে পারে। সেই কারণে এটাকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে বোঝা গেল। আর যেটা বিশেষ বৈশিষ্ট্য বললাম, এর ব্যাস বাক্যে কিন্তু রূপ শব্দটি ব্যবহার করা হয়। তাহলে উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাসের যে সহজ উপায়গুলো আমি বলে দিলাম, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। আর এই যে 1, 2, 3, 4 যে পয়েন্টগুলো বলেছি না, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক বা তুলনাবাচক শব্দ, এইগুলোর উপরেই কিন্তু এমসিকিউ, ভেরি শর্ট টাইপ এই প্রশ্নগুলো কিন্তু আসে। এখানে এইভাবে প্রশ্ন থাকতে পারে, যাকে তুলনা করা হচ্ছে তাকে কি বলা হয়, কিংবা উপমানবাচক পদ তাকেই বলা হয় যার সঙ্গে তুলনা করা হচ্ছে, কিংবা যাকে তুলনা করা হচ্ছে, এরকম ভাবে প্রশ্ন থাকতে পারে।